একটা একটা বাজ পড়ার শব্দে চমকে উঠে আরো মিশে যাচ্ছে শুদ্ধর পিঠের সাথে। কিছুটা সময় পর থমকে থেকে শুদ্ধ ছাড়ানোর চেষ্টা করছেন আমাকে। ছাড়েনি, সামনে যেতে পারবো না তার। এবার উনি একটানে তাকে জড়ানো হাত ছাড়িয়ে নিয়ে সামনে দাঁড় করালেন আমাকে। মাথা নিচু করে আছি, কিভাবে চোখ তুলে তাকাবো তার দিকে? কিভাবে তিনি তাকিয়ে আছেন? সহ্য হবে তো রিনসু? বলে তো দিলি ভালোবাসি, তার কাছে আসা সইবে তোর? ইস, কোথায় যাবি তুই এখন? কিভাবে লুকাবি নিজেকে? শুধু দুহাত দুগালে রাখলেন আমার, অস্ফুট সুরে বললেন, সিয়া তুই? মুচকি হাসি ছাড়া কিছুই দিতে পারিনি তাকে। কথা বেরোবই না মুখ দিয়ে আমার। শক্ত করে জড়িয়ে ধরলেন উনি আমাকে। ঝাড়ে নাক ডুবিয়ে আছেন উনি। বৃষ্টির পানি তার চোখ মুখ ছুঁয়ে আমার গায়ে স্পর্শ করছে। পবিত্রতায় ছেয়ে যাচ্ছে মন ও প্রাণ। মনে হচ্ছিল থাকি না এভাবেই। পরপরই লক্ষ্য করলাম শুদ্ধ ফু পাচ্ছেন। বিষময় নিয়ে মাথা তুলে বললাম, শুদ্ধ আপনি কাঁদছেন? তুই দেখেছিস আমি কাঁদছি? ছেলেরা কোনো দিন কাঁদে? শুধু কোনো দিন কেঁদেছে যে আজ কাঁদবে? মিথ্যে কেন বলছেন শুদ্ধ? এই বৃষ্টির ধারায় আপনার চোখের জল দৃষ্টিগোচর না হলেও ভেতরটা তো শুনতে পাচ্ছি আমি। আপনি আপনার সিয়াকে এভাবে মিথ্যে বলবেন না প্লিজ। সিয়া যে শুদ্ধকে পড়তে শিখেছে। আপনার মিথ্যে সইবে না আপনার সিয়ার। উনি ঠোঁট কামড়ে আশেপাশে তাকিয়ে আবেগ লুকাচ্ছিলেন। এর ভালোবাসার এক একটা ধরন দেখলে নিজেকে পাগল পাগল লাগে আমার। উনি সত্যি কেঁদেছেন খুশিতে। হঠাৎই পাগলের মতোই চোখে মুখে ঠোঁট ছোঁয়াতে লাগলেন উনি আমার। তার বুকের দিকের গেঞ্জির খামচে ধরে মাথা উঁচু করে চোখ বন্ধ করে রইলাম। শান্তি লাগছে, প্রচণ্ড শান্তি লাগছে। আবারও দুগাল ধরে কপালে কপাল ঠেকিয়ে বললেন, ভালোবাসি শ্যামা পাখি, খুব ভালোবাসি তোকে। চোখ মেলে তার চোখে চোখ রেখেই বললাম, আমিও ভালোবাসি শুদ্ধ। আপনার শ্যামা পাখিও আপনাকে ভালোবাসে। শুদ্ধর ঠোঁটে এক অদ্ভুত হাসি। কিছুক্ষণ চেয়ে রইলাম ওই ঠোঁটে। স্নিগ্ধ ঠোঁট জোড়ায় উনি আমার কপালের ভেজা চুলগুলো কানে গুঁজে দিয়ে বললেন, এবার বাসায় চল, অসুখ করবে। তাড়াতাড়ি চোখ নামিয়ে তার সাথে চলে আসলাম। ভেবেছিলাম চুরের মতো রুমে ঢুকে যাব, কিন্তু সারাটা রাস্তার মতো বাসাতেও হাত ধরে ঢুকালেন উনি। পিছন পিছন মাথা নিচু করে হাঁটছিলাম। তবে টের পাচ্ছিলাম ড্রয়িং রুমে সবাই বসে। শুদ্ধর সিঁড়ি বেয়ে উঠতে উঠতেই বললেন, বৃষ্টি দেখেই সিয়া ভিজতে বেরিয়েছিল, ওকে ধরতে গিয়ে আমিও ভিজে গেলাম। কপাল কুঁচকে তাকালাম তার দিকে। আমি বেরিয়েছিলাম? ও, এবার যখন ভালোবাসি কথা আদায় করা শেষ, সব দোষ এখন সিয়ার। আর চোখে একবার সোফার দিকে তাকালাম। বাবা আম্মু স্বাভাবিকভাবে আলোচনায় মত্ত। আচ্ছা, এগুলো কি খুব স্বাভাবিক কথা? হয়তো ওনারা জানেন যে ওনাদের ছেলেটাই অস্বাভাবিক, তাই রিয়েক্ট করেন না। চেঞ্জ করে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে আসলাম। শুদ্ধ সবে ওয়াশরুমে ঢুকেছেন। এ ঘরে থাকা সম্ভব না আমার এখন। কি ঘটিয়েছি ভাবতেই শিহরণ বয়ে যাচ্ছে সারা শরীরে। মাহির ঘরে গেলে কিছুটা বাঁচবো। উনি ভেতর থেকে চেঁচিয়ে বলেন, হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নে সিয়া। আবদা, দরকার নেই। দরকার আছে, আমার দরকার আছে। কেন? তোর ওই ভেজা চুলই তোর জ্বরের কারণ হবে, যেটা কষ্ট দেবে তোকে, সইতে পারবো না। আর এমনিতেও আমাকেও পাগল করে দিবে, নিজেকে আটকাতে পারবো না। পাগল করে দেবে মানে? এক পলক ওয়াশরুমের বন্ধ দরজায় তাকালাম। রুমে না থাকলে কিসের কি? কোনো পাগলামি টাগলামি দেখতে হবে না। নিজেকে সামলে বেরিয়ে যাচ্ছিলাম। পিছনে হাত আটকা পড়ল। একটা ছোট শ্বাস ফেলে পিছনে তাকালাম। শুদ্ধ আজও খালি গায়ে, কিন্তু 3 কোয়ার্টার প্যান্ট পরে। সাথে সাথে খিচে বন্ধ করে নিলাম চোখ। উনি একটানে এগিয়ে এনে কোমর জড়িয়ে ধরলেন আমার। কানে গুঁজা ভেজা চুল ছাড়িয়ে তাতে আঙুল চালাতে চালাতে বললেন, লজ্জায় লাল হওয়া টমেটো সস খেয়ে নেই আপনাকে। দুহাতে তার বুক ঠেলে দূরত্ব খুঁজতে ব্যস্ত আমি। উনি এভাবে থেকেই বলেন, কোথায় যাবি? হাঁটছু। মাহির রুমে বলে বেচারি মাহিকে আবার কথা না শোনায়। এ ভেবে বললাম, রুমের বাইরেই। ধুর, হানিমুন রুমের বাইরে করে কেউ? বড় বড় চোখ করে তাকালাম। হানিমুন? উনি উনার লাল হয়ে থাকা নাকটা ডলে আমার চুলগুলো গুজে দিলেন। কপালে একটা চুমু দিয়ে বললেন, এই তো তাকিয়েছিস। তাড়াতাড়ি চোখ নামিয়ে নিলাম। পারো এই লোক। ধ্যাত, শুদ্ধ আমাকে উল্টো দিক ঘুরিয়ে বরাবরের মতো চুলে নাক ডুবিয়ে ঘোর লাগা কণ্ঠে বললেন, এবার আমি নিজেকে কি করে আটকাইছিয়া? শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম। শুধু ছেড়ে দিলেন আমাকে। একটু পরই। এই ভেজা চুলে থাকিস না, জ্বর হবেই তোর আজ। কথাটা বলে উনি হাত ধরে টেনে বিছানায় বসিয়ে নিজেই হেয়ার ড্রায়ারে চুল শুকাতে বসলেন আমার। তার কাজ শেষ। চাদর টেনে শুয়ে দিলেন আমাকে। ওভাবে হাত বাড়িয়ে আছিস কেন?
কাছে আসতে বলছিস? কাছে আসবো? হাঁচু। সুধের কথায় লজ্জায় আবারও নুয়ে গেলাম। সত্যি তো, ওভাবে হাত বাড়িয়ে দিলাম আমি। আমাকে শুয়ে চুলগুলো ঝাড়া মেরে গেঞ্জি পরে নিলেন উনি। বেলকনির কাচের সামনে পকেটে 2 হাত গুজে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিলেন। বৃষ্টি এখনো। ইচ্ছে করছিল তাকে জড়িয়ে ধরে বৃষ্টি দেখি। অজান্তে কখন তার দিকে হাত বাড়িয়েছি নিজেও জানি না। তার কথা, তার কুচকানো ভ্রু দেখেও খুশি ফিরলাম। হাত নামাতে গেলে উনি ধরে ফেললেন আমার হাত। তাড়াতাড়ি ঝুঁকে তার গেঞ্জির কলার খুশিয়ে দিলেন 2 হাতে। একদম চোখে চোখ রেখে বললেন, এবার বল। চোখ সরিয়ে নিলাম। উনি আবারও বললেন, তুই নিজেও জানিস না সিয়া আজ কি দিয়েছিস তুই আমাকে, বল না কি বলবি? হাইচু। ওনার গেঞ্জি মুঠো করে অন্য দিক চোখে রেখেই বললাম, ঠান্ডা লেগেছে আপনার, ও সেরে যাবে। তোর যে জ্বর হবে না হলো সেটা আপনার নামের। এবার আমার তীর আমাকেই তাক করছিস। আমি কিছু করলে সহ্য করতে পারবি তো? ইনসিয়া ভাবি। তাড়াতাড়ি ছেড়ে দিলাম শুদ্ধকে। উঠে বসছিলাম। উনি ধরা গলায় বললেন, শুয়ে থাক তুই। আই এম ড্যাম শিওর তোর জ্বর হবে আজ। আর এই মাহিকে তো হাঁচু বলে হনহন করে দরজার দিক এগোলেন উনি। আমি আধশোয়া হয়ে বসে গলা অবধি চাদর উঠিয়ে নিলাম। শুধু দরজা খুলতেই মাহির সবগুলো দাঁত বের করা হাসি উকি দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, হাই সোয়াগসি সোয়াগাত তোকে মাহি, আয় না ভেতর আয়। মাহির মুখ বন্ধ হয়ে গেল। একবার আমার দিকে তাকিয়ে অসহায়ভাবে শুদ্ধের দিকে তাকালো ও। আমি উঠে আসতে যেতেই শুদ্ধ বেড থেকে শাস্তির জন্য রেডি হয়ে না হাঁচু। থেমে গেলাম। শুদ্ধ দরজা ছেড়ে হাত বিছিয়ে মাহিকে ভেতরে আসতে বলেন। মাহি কাঁদো কাঁদো ভাবে বলল, আমি কি সাধে ডাকতে আসি? ফুপি ডিনারের জন্য ডাকছে। তোর বাহানা আমার জানা আছে, আয় না ভেতরে। আজ বেলকনিতে জমা সব পানি মোছার দায়িত্ব তোর। টবগুলো পরিষ্কার করবি। শুদ্ধ ভাইয়া আমি? শুদ্ধ ইনসুকে নিয়ে খেতে আয়। আম্মুর গলা শুনে শুদ্ধ একবার আমার দিকে তাকালেন। আমি দরজার বাইরে মাহির দিকে তাকিয়ে। বেচারি স্বস্তির নিঃশ্বাস ফেলছে। শুদ্ধ ওর দিক ঘুরে বললেন, বেঁচে গেলি, যা আসছি। মাহি ফো দৌড়। আমি ওর শ্বাস নিলাম। ও কেন ওসব করতে যাবে? সকাল হলে আমি করে দিতাম। এমনিতেও রাতেও বৃষ্টি হবে আরও। শুধু নাক ডলতে ডলতে বললেন, কি খাবি তুই? মানে ডিনারে কি খাবি? হাইচু। নিচে চলুন, ডাইনিংয়ে গিয়ে। না, যেতে হবে না তোকে, এখানেই খাবার আনছি আমি। কিন্তু শুদ্ধ, আমাকে বলবো তুই আমার হাতে খেতে চেয়েছিস। ডাইনিংয়ে সবার সামনে লজ্জা করবে, তাই যাসনি। কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইলাম তার দিকে। উনি শব্দ করে হেসে দিয়ে বললেন, এই ক্যাবলা ক্যাবলা লুক তোকে খুব মানাইছি, হ্যাঁ রাজপ্রেমী? যাই না ওখানে। না, জ্বর হয়নি তো। প্রি ফিভার সিচুয়েশনে আছিস আপাতত 24 আওয়ার্স। শুধু গুড বয়। এতগুলো বছর অপেক্ষা করেছি। 24 ঘন্টা ইটস নট আ বিগ ডিল। শুধু একবার সুস্থ হয় তুই, তারপর না হয়। কথা শেষ না করে বাঁকা হেসে উনি চলে গেলেন। আমি হতভম্ব হয়ে বসে রইলাম। প্রি ফিভার সিচুয়েশন, এই নামে কোনো মেডিকেল টার্ম আছে? আর 24 ঘন্টার গুড বয় মানে 24 ঘন্টায় জ্বর এসে সেরে যাবে, তারপর কি? হ্যাঁ বলো সজীব। হঠাৎ এই সময় আয়ান পালিয়েছে স্যার। ফোনের ওপাশ থেকে আওয়াজ এলো না। ওপাশের ফোন ভেঙে কলটা কেটে গেছে কিনা সেটা চেক করার জন্য ফোন কান থেকে নামিয়ে দেখলো সজীব। কিন্তু না, কল কাটেনি। ফাড়তো গলায় বলল, স্যার আসলে সেন্ড মি দ্য সিসিটিভি ফুটেজ। স্যার বিকেলে জাস্ট ডু ইট ইউ ফুল। ধমকে কেঁপে উঠল সজীব। কলটাও কেটে গেছে ততক্ষণে। কাপা কাপা হাতে সিসিটিভি ফুটেজ চেক করে নিল সে। ওখানে স্পষ্ট আয়ানকে দেখতে আসা ডক্টরের গলায় ছুরি ধরে ওকে ছেড়ে দেওয়ার জন্য সবাইকে ভয় দেখিয়েছে আয়ান। ওরাও পিছিয়ে ছিল না, রিভলভার দেখিয়েছিল, যদিও তা শুধুমাত্র ভয় দেখানোর জন্যই। এভাবেই বলা ওদের, আয়নের কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। হয়তো তা টের পেয়েছিল আয়ান। একসময় নিজেই একটা গুলি ছিনিয়ে নিয়ে এক প্রকার উন্মাদের মতো এলোপাথারি গুলি ছুটতে থাকে। দুজনের লেগেছেও। ও নিজেও হাতে ব্যান্ডেজ। পালিয়ে গেছে আয়ান। এ কয়দিন কাকে ঠিক কেন কিভাবে জিম্মি করে রেখেছিল সে উত্তরটাও নেই সজীবের কাছে। একজন লোককে তুলে এনে প্রথম দিন তার বাসায় এমনভাবে কথা দলিয়ে দেওয়া যাতে সেখানে কেউ চিন্তা না করে। পরদিনই সব রকম সুবিধা সম্বলিত ফ্ল্যাটে তাকে শিফট করানো, পাহারায় 4 জনকে রেখে তার সেবায় আরও 2 জনকে রেখে যাওয়া, আর সব থেকে বড় কথাই সেগুলোর ডাক্তারি চেক আপ করানো। অপহরণের পর কোথাও কেউ এসব করে জানা ছিল না সজীবের। যতটুকু জানে এই আয়ান ওর বসের অনেক বড় কোনো ক্ষতি করেছে। তবে তার সাথে এত ভালো ব্যবহার কেন? আয়ানেরই বা এমন অদ্ভুত ব্যবহার কেন? রেগে গিয়ে পাগল হয়ে যায় ও।
কিছু তো সমস্যা আছে ওর মাঝে, তবে কি এর জন্য আলাদা রেখে ডাক্তারি চিকিৎসা দেওয়া হচ্ছিল ওকে? তাহলে তো সেটা ওর ভালোর জন্যই ছিল। পালালো কেন ও? আবারও কারো ক্ষতি করতে? এবার তো ছাড়া পেয়েছে লোকটা। এই লোক নাকি শুধু ধ্বংসই জানে, না জানি কার জীবনকে নষ্ট করে দিতে উদ্যত হচ্ছে এখন।